আসসালামু আলাইকুম। 2025 সালের 26শে জুন অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। আর এই 25 সালের যে সকল এইচএসসি শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদের জন্য প্রত্যেকটি গদ্যের বাছাইকৃত এমসিকিউ আমি আজ আলোচনা করব, যেগুলোর ভিতর থেকে 100% কমন থাকবে ইনশাআল্লাহ। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটি গদ্য, প্রত্যেকটি পদ্যের, নাটক, উপন্যাসের বাছাইকৃত এমসিকিউ আমার এই চ্যানেলটিতে পর্ব আকারে দেওয়া আছে। এই পর্বগুলো যদি তোমরা শেষ করতে পারো, তাহলে তোমাদের বাংলা প্রথম পত্রের 30টে টিকের কোনো চিন্তা করা লাগবে না। 30টে টিকের ইনশাল্লাহ 30টে টিকের অ্যান্সার তোমরা করে আসতে পারবা, আশা করা যায়। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি প্রশ্ন ব্যাংক 2025 বাংলা প্রথম পত্র মানব কল্যাণ এর বাছাইকৃত এমসিকিউ আলোচনা করব। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ করব, যারা ফেসবুকে দেখবা তারা আমার পেজটি ফলো করবা, যারা ইউটিউবে দেখবা তারা সাবস্ক্রাইব করবা এবং লাইক এবং কমেন্ট করতে যেন ভুলবা না। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ মানব কল্যাণের বাছাইকৃত এমসিকিউ সাজেশন দিব। উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এ কথাটি কে বলেছেন? ইসলামের নবী বলেছেন যে উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এ কথা বলেছেন ইসলামের নবী। মানবিক বৃত্তি বলতে আমরা বুঝি, মানবিক বৃত্তি বলতে আমরা মানবতা এবং সেবা, এই দুইটা বুঝে থাকি। যে মানবিক বৃত্তি বলতে আমরা কি বুঝি? মানবতা এবং সেবা, এই দুটো বুঝি। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, উক্তিটি কার? উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করেছেন। আবুল ফজলের মতে মানব কল্যাণ কোনটি? আবুল ফজলের মতে মানব কল্যাণ হচ্ছে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস, এটি আবুল ফজলের মতে মানব কল্যাণ। সমাজের ক্ষুদ্রতম ইউনিট কোনটি? সমাজের ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে পরিবার। তাহলে সমাজের ক্ষুদ্রতম ইউনিট কোনটি? পরিবার। লেখকের মতে মানব কল্যাণ হতে পারে না। লেখকের মতে কোনটি কোনটি মানব কল্যাণ হতে পারে না? সম্পর্ক রহিত, বিচ্ছিন্ন, স্বয়ংভ্রু, এই তিনটি লেখকের মতে মানব কল্যাণ হতে পারে না। কোনটি কোনটি? সম্পর্ক রহিত, বিচ্ছিন্ন, স্বয়ংভ্র, এই তিনটি একটাও মানব কল্যাণ হতে পারে না। এরপর আসি একটা উদ্দীপক পড়ব। নলবাড়ি গ্রামের সামনের বড় রাস্তাটি প্রতি বছর বন্যায় ভেঙে যায়। ওই গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি ভাঙা রাস্তার উপর বাঁশের সেতু নির্মাণ করে পথচারীদের কাছে সারা বছর চাঁদা আদায় করেন। মানুষের উপকার করছেন বলে তিনি গৌরবও করেন। পরবর্তীকালে নবনির্বাচিত চেয়ারম্যান হোসেন আলীর আর্থিক সহযোগিতা, উৎসাহ ও পরামর্শে গ্রামবাসী সেখানে একটি কালভার্ট নির্মাণ করেন। ফলে মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটে। মানব কল্যাণ প্রবন্ধের আলোকে চেয়ারম্যান হোসেন আলীর ভূমিকাকে কি বলা যায়? সোপান রচনা বলা যায়। কি বলা যায়? সোপান রচনা বলা যায়। উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তির ভূমিকা মানব কল্যাণের প্রবন্ধের সাথে কিভাবে সম্পর্কিত? মানুষের জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল, এটার সাথে সম্পর্কিত যে মানুষের জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল। 9 নম্বর কি বলছে? মানব কল্যাণ প্রবন্ধে উপরের হাত মানে কি? উপরের হাত মানে দাতা। মানব কল্যাণ প্রবন্ধে উপরের হাত মানে দাতা। কিসের অভাবে মানব কল্যাণ কথাটি স্রেফ মানব অপমানে পরিণত হয়? মর্যাদার স্বীকৃতির। মর্যাদার স্বীকৃতির মানব কল্যাণে স্রেফ অপমানে পরিণত হয়। ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনে যুক্ত হন? ছাত্র জীবনে আবুল ফজল বুদ্ধির মুক্তি আন্দোলনে যুক্ত হন। তাহলে ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনে যুক্ত হন? বুদ্ধির মুক্তি আন্দোলনে যুক্ত হন। এই পৃথিবীতে দরিদ্র জনসংখ্যায় বেশি। এই দরিদ্র জনগোষ্ঠীর নিত্য সঙ্গী দুঃখ দারিদ্র। নিজেদের দারিদ্র বিমোচনের জন্য চেষ্টা না করে
তারা প্রায়ই হাত পাতে ধনী দেশগুলোর কাছে। উদ্দীপকে মানব কল্যাণ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আত্মমর্যাদার বিষয়ে অবহেলা। আত্মমর্যাদার বিষয়ে অবহেলা, যে গরিব রাষ্ট্রগুলো ধনী রাষ্ট্রগুলোর কাছে হাত পাতে, এটা একান্তই আত্মমর্যাদার বিষয়ে অবহেলা। মানব কল্যাণের সাথে কিসের অবিচ্ছেদ্য সম্পর্ক? মানব মর্যাদার অবিচ্ছেদ্য সম্পর্ক। যে মানব কল্যাণের সাথে কিসের অবিচ্ছেদ্য সম্পর্ক? মানব মর্যাদার অবিচ্ছেদ্য সম্পর্ক। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ স্বরে অপরে মোহিত। অপরে মোহিত। উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? মানব কল্যাণ এটির সাথে সাদৃশ্যপূর্ণ। মানব কল্যাণের সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপক ও উক্ত রচনায় যে দিকটি ফুটে উঠেছে, মানব সেবার দিকটি ফুটে উঠেছে। কোন দিকটি ফুটে উঠেছে? উদ্দীপক ও উক্ত রচনার যে দিকটি ফুটে উঠেছে, মানব সেবার দিকটি ফুটে উঠেছে। কোন দিকটি ফুটে উঠেছে? মানব সেবার দিকটি ফুটে উঠেছে এবং মনুষ্যত্ববোধের দিকটি। তাহলে এই দুইটি দিক ফুটে উঠেছে। কোন দুইটি দিক ফুটে উঠেছে? মানব সেবার দিকটি ফুটে উঠেছে এবং মনুষ্যত্ববোধের দিকটি ফুটে উঠেছে। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্ন দান। উদ্দীপকের ভাব মানব কল্যাণ প্রবন্ধের কোন দিকের প্রতিফলন? পরোপকার এটির প্রতিফলন হয়েছে। যে পরোপকার এটির প্রতিফলন হয়েছে। প্রবন্ধ ও উদ্দীপকে যে বক্তব্য ফুটে উঠেছে তা হচ্ছে মানব সেবা আর মনুষ্যত্ববোধ, এই দুইটি বক্তব্য ফুটে উঠেছে। তাহলে প্রবন্ধ উদ্দীপকে কোন দুটি বক্তব্য ফুটে উঠেছে? মানব সেবা এবং মনুষ্যত্ববোধ, এই দুটি ফুটে উঠেছে। মানব কল্যাণ প্রবন্ধে লালনকে কি বলা হয়েছে? লালনকে কবি বলা হয়েছে। মানব কল্যাণ প্রবন্ধে লালনকে কি বলা হয়েছে? কবি বলা হয়েছে। মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল চেয়েছেন মুক্ত বুদ্ধির বিকাশ চেয়েছেন। মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল কি চেয়েছেন? মুক্ত বুদ্ধির বিকাশ চেয়েছেন। ঢাকার নবাব সলিমুল্লাহ তার জনকল্যাণমূলক কাজের জন্য বিখ্যাত হয়ে আছেন। তার দেওয়া জমিতে 1902 সালে ঢাকা স্কুল অব ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠিত হয়। এতিম শিশুদের লেখাপড়া নিশ্চিত করার জন্য তিনি প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ মুসলিম এতিমখানা। উদ্দীপকের বক্তব্য তোমার পাঠ্য কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? এটি মানব কল্যাণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এটি কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ? এটি মানব কল্যাণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উক্ত সাদৃশ্যের কারণটা কি? উক্ত সাদৃশ্যের কারণ মানবিক চেতনার বিকাশ ঘটায়। মানবিক চেতনার বিকাশ ঘটায়, এটা সাদৃশ্যপূর্ণ। আত্মমর্যাদা বোধ সৃষ্টি করে, এটাও সাদৃশ্যের কারণ, যে আত্মমর্যাদা বোধ সৃষ্টি করে। স্বাবলম্বী করে তোলে, এটাও হচ্ছে কিনে উক্ত সাদৃশ্যের কারণ, যে স্বাবলম্বী করে তোলে। এখানে তিনটি কারণ। দান বা ভিক্ষা গ্রহণকারীর দান দীনতা তার সর্ব অবয়বে প্রতিফলিত হয়ে কি সৃষ্টি করে? বিভৎস দৃশ্য সৃষ্টি করে। কি সৃষ্টি করে? বিভৎস দৃশ্য সৃষ্টি করে। লেখক আবুল ফজল চট্টগ্রাম জেলার কোথায় জন্মগ্রহণ করেন? সাতকানিয়া জন্মগ্রহণ করেন। তাহলে আবুল ফজল চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন। মানব কল্যাণের সোপান রচনার দায়িত্ব কার? রাষ্ট্রের। মানব কল্যাণের সোপান রচনার দায়িত্ব কার? রাষ্ট্রের। বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায় একমাত্র কার সাহায্যে? মুক্ত বিচার বুদ্ধির সাহায্যে। মুক্ত বিচার বুদ্ধি এটির সাহায্যে। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকারের মানব কল্যাণ হলো, সত্যিকারের মানব কল্যাণ হলো মহৎ চিন্তা ভাবনারই ফসল। এটি এবং গভীর মূল্যবোধের উচ্চারণ, গভীর মূল্যবোধের উচ্চারণ, এটি মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকারের মানব কল্যাণ। এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? মানব মর্যাদা ক্ষুণ্ণ হয়। যে এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? মানব মর্যাদা ক্ষুণ্ণ হয়। আবুল ফজল রচিত চৌচির কোন ধরনের রচনা? চৌচির এটি উপন্যাস। চৌচির উপন্যাস কার? আবুল ফজলের। চৌচির উপন্যাসটি কার? আবুল ফজলের।
নিচের কোনটি বর্তমানে মানব কল্যাণের প্রধান অন্তরায়? মানব কল্যাণের প্রধান অন্তরায় হচ্ছে বিচ্ছিন্ন মানব চেতনা। বিচ্ছিন্ন মানব চেতনা, এটি বর্তমানে মানব কল্যাণের প্রধান অন্তরায় বিচ্ছিন্ন মানব চেতনা। মানব কল্যাণ হচ্ছে স্বাবলম্বনের পথ দেখানো। মানব কল্যাণ হচ্ছে যে স্বাবলম্বনের পথ দেখায়, মানুষের মর্যাদা বৃদ্ধি করে, মানুষের মর্যাদা বৃদ্ধি করে এই মানব কল্যাণ। তাই সব রকম কল্যাণ কর্মেরও রয়েছে সামাজিক পরিণতি। মানব কল্যাণ রচনায় মানুষ একথা ভুলে যায় কেন? পরলোকের চিন্তায়। পরলোকের চিন্তায় মানুষ একথা ভুলে যায়। নিচের কোন বিষয়ের সাথে মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে? মর্যাদাবোধ এবং মানবিক চেতনার বিকাশ, এই দুইটির সাথে মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে। আর মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে মর্যাদাবোধ, মানবিক চেতনার বিকাশ। প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন? 1972 সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন আবুল ফজল। ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? ভিক্ষা গ্রহণকারীর দীনতা প্রতিফলিত হয় সর্ব অবয়বে। সর্ব অবয়বে ভিক্ষা গ্রহণকারীর দীনতা প্রতিফলিত হয়। নিচের কোনটি আবুল ফজল রচিত উপন্যাস? রাঙা প্রভাত। এই উপন্যাস লিখেছেন কি? আবুল ফজল। আবুল ফজলের একটি উপন্যাস হচ্ছে রাঙা প্রভাত। রাঙা প্রভাত এই উপন্যাসটিকার আবুল ফজলের। মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে, এই নির্দেশ কারা দিয়েছেন? এই নির্দেশ দিয়েছেন ধর্ম প্রবর্তকেরা। ধর্ম প্রবর্তকরা কি নির্দেশ দিয়েছেন? মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে। এটা ধর্ম প্রবর্তকেরা এ কথাটি নির্দেশ দিয়েছেন। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের মানবতন্ত্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানবতন্ত্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এখানে দৃষ্টিভঙ্গি বলতে বোঝানো হয়েছে মানসিকতা। দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝানো হয়েছে? এখানে মানসিকতা বোঝানো হয়েছে। উদ্দীপক, এখানে একটা উদ্দীপক আছে, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি, পরে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে তরে। উদ্দীপকের ভাবার্থ মানব কল্যাণ প্রবন্ধের যে ভাব নির্দেশ করে তা হলো পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে মানব কল্যাণ নিহিত। পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে মানব কল্যাণ নিহিত, এটি নির্দেশ করে। নির্দেশিত ভাবটি নিচের কোন বাক্যে বিদ্যমান? নির্দেশিত ভাবটি নিচের কোন বাক্যে বিদ্যমান? মানব কল্যাণ স্বয়ংভ্রু বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না, এটির সাথে বিদ্যমান। এরপর আসি 41 নম্বরে। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে রাষ্ট্রের বৃহত্তম দায়িত্ব কোনটি? জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা। জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা, এটি একটা রাষ্ট্রের বৃহত্তম দায়িত্ব। কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব কিসের দ্বারা? কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব কিসের দ্বারা? মুক্ত বুদ্ধির দ্বারা। মুক্ত বুদ্ধির দ্বারা কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। প্রগতিবাদী বুদ্ধিজীবী হিসেবে সমাধিক খ্যাত কে? প্রগতিবাদী বুদ্ধিজীবী হিসেবে সমাধিক খ্যাত আবুল ফজল। আবুল ফজল প্রগতিবাদী বুদ্ধিজীবী হিসেবে সমাধিক খ্যাত। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে কোন পথে মানুষের কল্যাণ করা যায়? সমতার পথে মানুষকে কল্যাণ করা যায়। মানব কল্যাণ প্রবন্ধে অনুসারে কোন পথে মানুষের কল্যাণ করা যায়? সমতার পথে মানুষকে কল্যাণ করা যায়। মানব কল্যাণ প্রবন্ধে নিচের হাত বলতে বোঝানো হয়েছে গ্রহীতার হাত। ডান হাত, উপরের হাত বলতে দাতা, আর নিচের হাত বলতে গ্রহীতার হাত, যে গ্রহণ করে তাকে। সামান্য লোভে তুমি আত্মবিসর্জন দিতে চাও, দাও, তবে জেনে রেখো তুমি জীবন্ত মৃত হলে এই পদবী সামান্য অর্থপ্রাপ্তি খেয়ে বাঁচার লোভে তোমার অস্তিত্ব হারালে। চাটুকারিতায় পদলেহনে তোমার পরিণতি পোষা প্রাণীর মতো স্বাতন্ত্র্য হারানোর, আসলে
কি তুমি মানুষ, কি প্রশ্রয় দিলে রাষ্ট্র আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। এটি হাত পাতাকে, যদি তুমি হাত পাতো তাহলে কোনোদিন আহ সেই রাষ্ট্র আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। উদ্দীপকটি মানব কল্যাণ প্রবন্ধের মূল ভাব ধারণ করেছে। আত্মমর্যাদাবান হওয়ার প্রেরণা, আত্মমর্যাদাবান হওয়ার প্রেরণা।